দিল্লির নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়ে গেছে। আগামী 5ই ফেব্রুয়ারি এক দফাতেই দিল্লির 70টি আসনে বিধানসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। আর অরবিন্দ কেজরিওয়াল তিনি আগেই জানিয়ে দিয়েছিলেন যে কংগ্রেসের সঙ্গে লড়বেন না। সেটা এবার স্পষ্ট হয়ে গেল দিনক্ষণ ঘোষণা হওয়ার পরেই। এবং জানা যাচ্ছে যে ভোটের দিনক্ষণ ঘোষণা হওয়ার পর আপ যখন জানাচ্ছে তারা একা লড়বে, কংগ্রেসের সঙ্গে লড়বে না, তখন কিন্তু ইন্ডিয়া জোটের অন্যান্য যে সমস্ত শরিক দল, তৃণমূল থেকে শুরু করে সমাজবাদী পার্টি, উদ্ধব ঠাকরের শিবসেনা, তারাও কিন্তু আপকেই সমর্থন করছে। আমার সঙ্গে আমার সহকর্মী পঞ্চানন পোদ্দার রয়েছে, তার সঙ্গে আলোচনা করব। তো তাহলে দিল্লির নির্বাচন মানে কংগ্রেস কোণঠাসা কোথাও গিয়ে ইন্ডিয়াতে, আমরা এই নিয়ে আগেও আলোচনা করেছি যে কোথাও গিয়ে একলা চলোর এক লড়াই, মানে একলা লড়াইয়ের একটা যে মানসিকতা আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রাজ্যে নির্বাচনের ক্ষেত্রেও, দিল্লিতেও আমরা সেটাই দেখলাম। হ্যাঁ, আমরা এই কিছুদিন আগে একটি আলোচনা করেছি যেখানে আমরা বলছিলাম যে সীতারাম ইয়েচুরি মারা যাওয়ার পর থেকে কীভাবে ইন্ডিয়া জোট একটু একটু করে ভেঙে যাচ্ছে। মূলত যেটা হচ্ছে সেটা হচ্ছে কংগ্রেস মুক্ত ইন্ডিয়া তৈরি হচ্ছে, কংগ্রেস মুক্ত ইন্ডিয়া জোট, ইন্ডিয়ার মঞ্চ বা জোট যাই বলো, সেই মঞ্চে যারা খুব কংগ্রেস ঘনিষ্ঠ তারাও আজকে বিরোধিতার স্বরে কথা বলতে চাইছে। দেখো, তৃণমূল, কেরালা সিপিআইএম এবং আম আদমি পার্টি, এই তিনটে দল সর্বৈবভাবে কংগ্রেসকে ভীষণভাবে সাপোর্ট করেছিল লোকসভা, এটা নয়, কিন্তু কংগ্রেসকে সর্বৈবভাবে সাপোর্ট করেছিল যে উদ্ধব ঠাকরে, যে আরজেডি লালু প্রসাদ যাদবের দল, যে অখিলেশ, এরাও আস্তে আস্তে ধীরে ধীরে কংগ্রেস বিরোধী হয়ে যাচ্ছে। এবং আজকে যখন এই যে তুমি শুরুটা করলে যে কেজরিওয়াল ভোটে লড়ছেন, সামনে দিল্লিতে বিধানসভার ভোট, সেই বিধানসভার ভোটে সরাসরি তিনি কালকে টুইট করলেন যেখানে বললেন তিনি মমতা বন্দ্যোপাধ্যায় তাকে সাপোর্ট দিয়েছেন, তার পাশে দাঁড়িয়েছেন, কংগ্রেস পাল্টা তাদের প্রার্থী দেওয়ার ঘোষণা করে দিয়েছে। আবার ওদিকে উদ্ধব ঠাকরে আম আদমি পার্টির পক্ষে দাঁড়িয়েছে, অখিলেশ তার স্ট্যান্ড দিয়েছে, জানিয়েছে তিনি আম আদমি পার্টির পাশেই আছেন। সুতরাং কংগ্রেস আলাদা হয়ে যাচ্ছে। কংগ্রেসের দিল্লির যে কোষাধ্যক্ষ অজয় মাকেন বলছেন ফার্জিওয়াল কেজরিওয়ালকে বলছেন। আবার যে কেজরিওয়াল, আসলে কেজরিওয়ালের জন্মটা কিভাবে? কেজরিওয়ালের জন্ম কি বিজেপি বিরোধিতা থেকে? না, মমতা বন্দ্যোপাধ্যায় যেমন সিপিআইএম বিরোধিতা করে জন্ম, সিমিলারলি কেজরিওয়ালের জন্ম হচ্ছে কংগ্রেসের বিরোধিতা করে। তৎকালীন কংগ্রেসের মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিত, তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে যে কেজরিওয়াল দিল্লির মসনাদে ক্ষমতায় এসেছিলেন, তিনি আজকে কি করে কংগ্রেসের সাথে জোট করবেন? কংগ্রেসের সাথে তিনি জোট করতে চাইলে দিল্লি যে কংগ্রেস, দিল্লির যে আঞ্চলিক কংগ্রেস, তারা কি করতে চাইবে? যে শীলা দীক্ষিতের বিরুদ্ধে তিনি ধর্ণা দিয়েছেন, আন্দোলন করেছেন, সেই শীলা দীক্ষিতের ছেলে সন্দীপ, সে এখন কংগ্রেসের দায়িত্বে আছে, তিনি প্রাক্তন সাংসদ, তিনি সম্ভবত এবার প্রার্থীও হচ্ছেন। তো সে দিল্লির যে বর্তমান মুখ্যমন্ত্রী, মানে কেজরিওয়াল তো ছেড়ে দিয়েছিলেন, অতিশী মার্লেনা, এবং কেজরিওয়ালের বিরুদ্ধেও মানহানির মামলা করেছেন। কারণ অতিশী মার্লেনা বিভিন্ন জায়গায় বলছেন, তিনি অভিযোগ জানিয়েছেন যে অতিশী মার্লেনা বিভিন্ন জায়গায় বলে বেড়াচ্ছেন যে শীলা দীক্ষিত এবং তার পুত্র মানে সন্দীপ, এরা প্রচুর টাকার তছরূপ করেছেন বা দুর্নীতির অভিযোগ তুলেছেন, তারা বলছেন। সেটার এগেনস্টে সন্দীপ অভিযোগের মানহানির মামলা করেছেন। তো বুঝতেই পারছো কংগ্রেস এবং আম আদমি পার্টির দিল্লির আঞ্চলিক অবস্থান ভীষণই খারাপ। যেরকমভাবে তৃণমূলের সাথে আমাদের যে আঞ্চলিক কংগ্রেসের অবস্থান খারাপ, সেরকমই। এবার এই জায়গাটাকে বিজেপি বিরোধী একটা মঞ্চ তৈরি করতে গেলে এই সব তো ঢাকতে হবে। বিজেপির এগেনস্টে 1:1 ব্যাটেল যদি লড়তে হয়, তাহলে তো ভারতের সমস্ত আঞ্চলিক দলকে পাশে পেতে হবে কংগ্রেসকে। কংগ্রেস যেহেতু এদের মধ্যে সবচেয়ে বড় দল, তো এই যে পাওয়ার ক্ষেত্রে একজন মানুষ বা একটা চাণক্য বা এমন একটা মগজ দরকার, যে মগজটা এদেরকে একসাথে রাখতে পারে। রাহুল গান্ধী সেটা পারছেন না। রাহুল গান্ধীর সেই সমস্যা। রাহুল গান্ধীকে নিয়ে আমরা এর আগেও আলোচনায় বলেছি যে রাহুল গান্ধী ঠিক অমিত শাহ কিংবা সিপিআইএমের অনিল বিশ্বাস বা তৃণমূলের পার্থ চ্যাটার্জি, মুকুল রায়ের মতো পলিটিশিয়ান নন। তিনি গোটা জীবনটাই শুরু করেছেন গান্ধী পরিবার, তার সিকিউরিটি, তার একটা আভিজাত্য এর মধ্যে দিয়ে। সে কোনোদিনই অভিষেক ব্যানার্জি কিংবা আতিশী মার্লেনা কিংবা আম আদমি পার্টির ছোট একটা নেতাকে, সাংগঠনিক দায়িত্বে থাকা নেতাকে ফোন করে বলতে পারেন না যে একটু দেখে নাও, এই সিট শেয়ারিংটা তোমাদের সাথে হচ্ছে, এরকম
যেহেতু রাহুল পারছে না, আর উল্টো দিকে একটা আহমেদ প্যাটেল, একটা প্রণব মুখোপাধ্যায় নেই, ইগো বলতে পারো, বা রাহুল হয়তো ওই রাজনীতিতে বিশ্বাসই করে না। রাহুল গান্ধী রাজনীতিবিদ, এবং তোমার কি মনে হয় না যে রাহুল গান্ধী ভারতবর্ষের অন্যান্য যে কোনো পলিটিশিয়ান যে ট্রেডিশনাল ভারতের পলিটিক্স, সেই পলিটিক্সকে কিছুটা অস্বীকার করছে? রাহুল গান্ধী কিছুটা গান্ধী স্টাইলে হাঁটছেন, গোটা ভারতবর্ষটাকে দেখছেন, পাশাপাশি তিনি সরাসরি পৌঁছে যাচ্ছেন ছাত্রদের কাছে। রাহুল গান্ধীর ইউটিউব চ্যানেল দেখলে আমরা দেখতে পাই, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ভিডিওগুলো আসে, আমি দেখছিলাম যে রাহুল গান্ধী আইআইটি বম্বে, আইআইটি খড়গপুর, কখনো ফ্রান্স, কখনো ইউরোপের কোনো বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীর সাথে মিটিং করছেন। তারা জানতে চাইছেন যে কি ইনপুট নেওয়া যেতে পারে নতুন ভারত তৈরির ক্ষেত্রে, ভারতবর্ষটাকে একটা সুন্দর দেশ তৈরির ক্ষেত্রে কি কি ইনপুট নেওয়া যেতে পারে একদম কম বয়সী ছেলে মেয়েদের কাছ থেকে, কি কি হতে পারে তিনি জানতে চাইছেন। তিনি সবজি মান্ডিতে চলে যাচ্ছেন, তিনি জোম্যাটোর খাবারওয়ালাদের সাথে তিনি একসাথে খাবার খাচ্ছেন, তিনি শুনতে চাইছেন কি কি তাদের সমস্যা। তুমি যদি ডিটেলে রাহুল গান্ধীর রাজনৈতিক কর্মকাণ্ড কিছুদিন যাবৎ ফলো করো, রাহুল গান্ধী বলছেন কম, শুনছেন বেশি। এই বলা কম শোনা বেশি রাজনীতি কি পশ্চিমবঙ্গের কিংবা ভারতবর্ষের ট্রেন্ড? পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় যা বলে সেটা পশ্চিমবঙ্গের মানুষ শোনে, নরেন্দ্র মোদী যা বলে দেশের মানুষ শোনে, আগে ইন্দিরা গান্ধী যা বলতো ভারতবর্ষের মানুষ শুনতো, কিংবা কেজরিওয়াল যা বলে সেটা আম আদমি পার্টি এবং দিল্লি শোনে। তার মানে রাহুল গান্ধী যে রাজনীতিতে বিশ্বাস করে বা করতে চাইছেন বা ভাবাতে চাইছেন দেশকে, সেটার সাথে ট্রেডিশনাল ভারতের রাজনীতির সম্পর্ক কম। যে ট্রেডিশনাল রাজনীতির সাথে ওতপ্রোতভাবে যুক্ত একটা অখিলেশ, একটা উদ্ধব ঠাকরে, একটা মমতা বন্দ্যোপাধ্যায়। ভবিষ্যৎটা কি, ইন্ডিয়া মঞ্চের ভবিষ্যৎ কি? আর তাহলে এই যে প্রত্যেকটা নির্বাচন আগামীতে, আমি এর আগেও বলেছিলাম বিহারে নির্বাচন আছে, তারপরে পশ্চিমবঙ্গে, তাহলে এইভাবে কি সব একলা একলা লড়বে? দেখো, এই যে এতগুলো কথা বললাম, সব রাহুল গান্ধীর দোষ, সব কংগ্রেসের দোষ, এটা তো হতে পারে না। এর মধ্যে তো বিজেপিও থাকতে পারে। আমরা দেখেছি আম আদমি পার্টিকে পাঞ্জাবে ক্ষমতায় আসতে কিংবা হরিয়ানাতে নিজেরা ক্ষমতায় আসতে বিজেপি কিভাবে আন্ডারস্ট্যান্ডিং পলিটিক্সে গেছে, ভেতর একটা জোট, একটু সিট শেয়ারিং। আম আদমি পার্টি যদি হরিয়ানায় প্রার্থী কম দিত বা না দিত, তাহলে কি এমন যেত আসতো? আম আদমি পার্টি সেখানে দাঁত ফোটাতে পারেনি, কিন্তু শুধু তারা প্রার্থীটা দিয়ে কংগ্রেসের একটা বিরাট অংশের ভোট কাটলো। আমি এটা বলছি না আম আদমি পার্টির জন্যই কংগ্রেস হেরে গেছে হরিয়ানাতে, অনেকগুলো কারণ আছে, কিন্তু তার মধ্যে একটা কারণ তো এটা। এবার আজকে দিল্লিতে কংগ্রেসকে যদি কেজরিওয়াল যদি মনে করে দিল্লিতে কংগ্রেস কোনো প্রার্থী দেবে না, এটা তো হতে পারে না। তাদের তো একটা এক্সিস্টেন্স আছে দলের, সেটা তো হতে পারে না। তো এরকম ব্যাপার। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় চাইছিল গত লোকসভায় যে কংগ্রেস একটা সিট বা দুটো সিট দেবো, বাকি কোথাও আমরা দেবো না, সিপিএম কংগ্রেস সব একসাথে আমরা বাকি জায়গায় সিট ক্যান্ডিডেট দেবো। এইভাবে তো একটা দল চলতে পারে না। তাদের এলাকায় তো একটা সংগঠন আছে, তাদের নিজস্ব কর্মীরা আছে, কর্মীদের ভাবাবেগ আছে, সেই ভাবাবেগে আঘাত করতে হবে। তো এইভাবে তো চলতে পারে না। উল্টো দিকে বিজেপি, আরএসএসের একটা মগজ আছে, তারা দীর্ঘদিন ধরে তারা যে ক্ষমতায় থাকার জন্য আমাদের দেশের রাজনীতির ট্রেন্ড কি, যে শুধুমাত্র জিতলে হবে না, বিরোধীদেরকে কন্ট্রোল করে জিততে হবে। বিরোধীদের মধ্যে পার্টিশন তৈরি করো, বিরোধীদের মধ্যে লবিবাজির সৃষ্টি করে নিজেদের মধ্যে ঝামেলা করিয়ে নিজে বেরিয়ে যাও, নিজে যেত। এই পলিটিক্সে তো বহুদিন ধরে চলছে। ইন্দিরা গান্ধী, জ্যোতি বোস, বাজপেয়ী, আডবাণী, মনমোহন, সোনিয়া সবাই করেছে। বিরোধীদেরকে ভাঙো, বিরোধীদেরকে একজোট থাকতে দিও না। ইন্ডিয়া মঞ্চ যেভাবে উঠে পড়ে লেগেছিল, নরেন্দ্র মোদীকে প্রায় টলিয়ে দিচ্ছিল, 400 সিট পেয়ে যাবে, অনেক কিছু ঘটে যাবে, সংবিধান পাল্টে যাবে, যা হবে, সেগুলো কিচ্ছু হয়নি। কংগ্রেস এতগুলো সিট পেয়েছে। আরেকটু হলে ইন্ডিয়া ক্ষমতায় চলে আসতে পারতো, যদি কিনা চন্দ্রবাবু নাইডু এনডিএকে সাপোর্টটা না দিত। হ্যাঁ, চন্দ্রবাবু নাইডু যদি এদিকে আসতো, তাহলে ঘটে যেতে পারতো অন্যরকম একটা ঘটনা। তো সেই রকম একটা জায়গায় বিজেপি তো আর বসে নেই। তারা তো ওই লোকসভা ভোটের পর থেকে অনর্গল রাজনীতিটা চালিয়ে যাচ্ছে। তারা তো মিটিং করে যাচ্ছে বিরোধী দলগুলোর সাথেও। বিরোধী দল মানে যারা ইন্ডিয়া মঞ্চের শরিক, তারা ভেঙে নিজেদেরকে জুড়ছে। এবার এই যে ভাঙার যে রাজনীতি, আমার মনে হয় এই রাজনীতিতে রাহুল গান্ধী অ্যাজ পলিটিশিয়ান পিছিয়ে গেছে। রাহুল গান্ধী যে স্বপ্নের ভারত, দারুণ একটা দেশ, আইআইটি বম্বে, আইআইটি খড়গপুর, রোবোটিক্সের পড়াশুনো, কৃষক মান্ডিতে ভালো দাম পাবে, জোম্যাটোর একটা ছেলে দিনে একটা একটা স্ট্যান্ডার্ড মানের রোজগার করবে, এই যে স্বপ্নের ভারত, এই ভারত কি ভারতবাসী চায়? এই ভারতবর্ষ কি মমতা বন্দ্যোপাধ্যায়, অখিলেশ কিংবা উদ্ধব ঠাকরেরা চায়? হয়তো চাইলেও
তার এক্সিকিউশনটা কি রাহুল গান্ধীর মতো করে তারা ভাবে? আচ্ছা, রাহুল গান্ধীর যে পড়াশুনো, রাহুল গান্ধীর যে রাজনীতির ভাবনা চিন্তা ইউরোপের বিভিন্ন ইউনিভার্সিটি ঘুরে হয়, সেটা কি বিহারের প্রত্যন্ত গ্রামে লালু প্রসাদ যাদবের ছেলের হয়, অখিলেশের হয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটে বসে হয়? তো এই যে ভারতবর্ষকে দেখা রাজনীতির চোখ দিয়ে, আমার মনে হয় রাহুলের ভীষণ আলাদা। আর এই আলাদাটা বারবার হয়ে যায় বলেই তাই তিনি ওই রাজনীতির যে বেসিক যে গসিপটা, যে এইভাবে দল ভাঙাবো, এটা করব ওটা করব, ওই দলের মধ্যে নিশ্চয়ই দেখো প্রত্যেক দলের মধ্যে তো লবি আছে। ধরো আজকে যদি রাহুল গান্ধী বা কংগ্রেস খুব চেষ্টা চরিত্র করে উত্তরপ্রদেশে অমিত শাহের সাথে যোগী আদিত্যনাথের একটা ফাইট বা কিছু একটা করে দিতে পারে, যদি দলটাকে ভাঙাতে পারে, তাহলে তো উত্তরপ্রদেশ হয়ে গেল। উত্তরপ্রদেশের সংগঠন তো শুধুমাত্র যোগী আদিত্যনাথ দেখেন না, অমিত শাহ তো ওপর থেকে দেখেন। তো এই দুটোর ফাইট কি লাগাতে পারলো কংগ্রেস ভেতর থেকে চেষ্টা করে? পারেনি। কিন্তু তুমি দেখো রাহুল গান্ধী আজ থেকে মাস 5-6 আগে লালু প্রসাদ যাদবের বাড়িতে গিয়ে চম্পারণ মটন রান্না করছিল, সে আজকে সেই লালু প্রসাদ যাদব আজকে রাহুলের পক্ষে আর নেই। না তিনি এই চম্পারণ মটন রান্না করা লালু প্রসাদ যাদবের সাথে বিরাট ভালো সম্পর্কটা বজায় রাখতে পারলেন, না তিনি বিজেপির কোনো অন্তর্দ্বন্দ্বকে ধাক্কা দিয়ে সেখান থেকে নতুন কিছু একটা নতুন কিছু দল সৃষ্টি করা বা কিছু একটা ভেঙে দেওয়ার কিন্তু তিনি পারলেন, তিনি কিন্তু পারেননি। আর পারেননি বলেই তিনি হেরে যাচ্ছেন। এইটা না করলে ভারতবর্ষে জেতা যায় না, এটা একটা ফ্যাক্ট। কি করা যাবে? মানে বর্তমান রাজনীতির অনেকটা এথিক্স হয়ে গেছে বর্তমানে যে ভারতের ট্রেন্ড, এই ট্রেন্ডটাকে যে ভাঙতে যায়, আমার মনে হয় না এই ট্রেন্ড যে কোনো মানে রাহুল গান্ধীর দেখা যে ভারত যে রাজনীতির চোখ, সেই চোখটা যে হবে না আমার এটা মনে হয় না। এটা একদিন হতেও পারে। তার কারণ ধরো এই যে লোকসভার যে ফলাফল, এই ফলাফল কি বিজেপি ভাঙার রাজনীতি ছিল? এই ফলাফলে ছিল না তো। আমি বাকি দলের কথা ছেড়ে দিলাম, কংগ্রেস যে সিটটা পেয়েছে, সেই সিটটা পেতে গিয়ে তাকে কি বিজেপিকে ভাঙতে হয়েছে? বিজেপির অন্তর্দ্বন্দ্বকে কাজে লাগাতে হয়েছে? হয়নি। রাহুল গান্ধী বারবার সংবিধানের কথা বলেছে, শুধু সংবিধান। তোমরা ভাই সংবিধান বাঁচাও, ভারতবাসীকে বলেছে আপনি সংবিধানটা বাঁচান। ঠিক আছে, বিজেপি ক্ষমতা এলে সংবিধানটাকে মেরে ফেলবে। সংবিধান বাঁচানোর রাজনীতি করে একটা দল প্রায় 100টা সিট পেয়ে গেল। কিন্তু সেই একই কথা বলে তো 2029-এর নির্বাচন করা যাবে না। 29-এর নির্বাচন করা যাবে না। 29-এ আবার বলছি, জিততে গেলে অনেক কিছু করতে হবে। তার আগেই যদি ইন্ডিয়া মঞ্চ এভাবে মানে ছন্ন ছাড়ার মতো হয়, কংগ্রেস সব থেকে বড় দলটাই যদি দলে মানে মঞ্চে বা জোটে কোণঠাসা হয়ে যায়, চিন্তার বিষয় তো। হ্যাঁ, চিন্তার বিষয়। ইন্ডিয়া জোট একটু চিন্তার বিষয়। ইন্ডিয়া জোট মানে আমার মনে হয় বিহারে জোট হবে কিনা একটু সন্দেহ হচ্ছে। কদিন বাদে বিহার ইলেকশন, এবং বিহার ইলেকশনে কিন্তু যে যথেষ্ট ভালো চান্স আছে লালু প্রসাদ যাদব বা কংগ্রেসের যে ইন্ডিয়া জোটের জেতার কিন্তু যথেষ্ট চান্সেস আছে। কিন্তু সেই চান্সেস তো এইরকম করতে থাকলে বিহারেও হেরে যাবে। বিহারে যে আরেকবার বিজেপি জোট ক্ষমতায় চলে আসতে পারে। হরিয়ানা তো আমরা দেখলাম, হরিয়ানা চলে গেল, মহারাষ্ট্র চলে গেল। মহারাষ্ট্রে ওরকম ফলাফল ছিল লোকসভায়, সেই লোকসভার খেলাটা ঘুরিয়ে দিল বিজেপি আলটিমেটলি। সংগঠন বলো, যাই দিক দিয়ে সব দিক থেকে আলটিমেটলি ঘুরিয়ে দিল খেলাটা। তো সেই খেলাটা রাহুল ঘোরাতে পারলো না, কংগ্রেস ঘোরাতে পারলো না, কারণ ওই রাজনীতির ফসকা গেরো। রাজনীতি করা আর দেশ তৈরি করা দুটো আজকের দিনে আলাদা আমার মনে হয়। একদমই। আপাতত তো দিল্লিতে নির্বাচন, সেদিকেই নজর থাকবে যে কংগ্রেস সেখানে ফসল ফলাতে পারে কিনা। একা একাই লড়ছে, আবার অন্যান্য দলগুলোর তো সাপোর্ট নেই। তো সেটাই যেমন নজর থাকবে, তার পাশাপাশি বিহার, তারপরে পশ্চিমবঙ্গেরও নির্বাচন আছে, সেদিকেও নজর থাকবে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন হাউ দ্য অল্টারনেটিভ মিডিয়া।